বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর ৫ জন ডিজির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হইল। ডিজিএফআই এমন কোন অপরাধ নাই হাসিনার আমলে যা করে নাই। এমন একটা প্রতিষ্ঠানের কি আদৌ বাংলাদেশে দরকার আছে? আসলে ডিজিএফআই এর কাজ কি? এটা কি বাংলাদেশের কোনো উপকারে লাগে? আর ডিজিএফআই এর ম্যান্ডেট কি, মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে? হাসিনার আমলে তারা যে যা কাজ করছে সেগুলো করার কি ন্যূনতম অধিকার তাদের আছে? কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল? আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা, এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য। কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে, যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে। ডিজিএফআই কাগজপত্রে যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা, সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা, যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা। এটা সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য ডিজিএফআই শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে কাজ করার কথা। বাংলাদেশের সংবিধান বা কোনো জাতীয় আইনে ডিজিএফআই কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না। কিন্তু বাস্তবে কি হয়? ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে? ১ নাম্বার, রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে। বিরোধী দলের নেতা, সাংবাদিক, ছাত্র সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী সবাইকে ডিজিএফআই ফলো করে। বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড, গুম, নজরদারি, ব্ল্যাকমেইল এগুলো চালায়। অনেকের পিছনে পদ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি। তারা আবার ভিডিও টিডিও করে, সেটা আবার ছেড়ে দেয়, কল রেকর্ড করে, সেটা ছেড়ে দেয়। তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার আয়না ঘরে আটকে রাখে, পশুর মতো বিচার বহির্ভূতভাবে হত্যা করে। ২ নাম্বার, মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে। ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায়। কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে। সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য। এটার জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিল। সাংবাদিকদের ফোনে স্পাইওয়্যার এবং ক্লোনিং করে নজরদারি চালায়। আইডি হ্যাক করে ফেসবুকের। ৩ নাম্বার, নির্বাচন এবং প্রশাসনে প্রভাব ফেলে। নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয়, বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচনের ডিজিএফআই রিপোর্টের উপরে ভিত্তি করে করা হয়। প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ কইরা অনিরুদ্ধ রায়। তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়াতে এক ডিজিএফআই কর্নেল, তার নাম হচ্ছে নাজিবুদ্দৌলা, তো সে যাইয়া বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে। আল জাজিরার নিউজ আসছিল, এই যে দেখেন। সিনহা সাহেব তাই করে। সে নাজিমুদ্দৌলা সাহেব এখন আর্মিতে প্রমোশন পেয়েছে, মেজর জেনারেল হয়েছে, মাশাআল্লাহ, এখনো কাজ করতেছে। টেকনাফের আকরামকে ডেকে নিয়ে গেছিল ডিজিএফআই। ডিজিএফআই আবার কিছু রাজনৈতিক খুনাখুনি করে যেন সেগুলোকে পলিটিক্যাল কাজে লাগানো যায়। যেমন থাবা বাবা বা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড, ধারাবাহিক ব্লগার হত্যাকাণ্ড, অনেক ব্লগারকে কুপায় কুপায় মারা হইলো। অনেক বিশ্লেষক কিন্তু মনে করে, এখনো মনে করে এই সমস্ত ডিজিএফআই করছে। বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা: এনএসআই, ডিজিএফআই, এসবি, এসএসএফ, সিআইডি, র্যাবের গোয়েন্দা শাখা, আর একটা তো অর্থ ইয়ের জন্য এনবিআর এর একটা গোয়েন্দা ইউনিট আছে। এর মধ্যে এনএসআই, ডিজিএফআই, এসএসএফ এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া, এবং বাজেট অনুমোদন হয় গোপনে। সংসদের আলোচনার বাইরে থাকে, এরা কারো নজরদারির বাইরে থাকে। প্রাইম মিনিস্টার এইটারে, মানে হাসিনা এইটারে প্রাইভেট বাহিনী হিসাবে ব্যবহার করছে। কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, এমনকি হত্যাও করতে পারে, যেমন এসএসএফ। গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই, সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে। ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই। বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের ৩৮টা স্থায়ী কমিটি আছে। গোয়েন্দা সংস্থার কার্যক্রম নজরদারির জন্য কোনো আলাদা কমিটি নাই। কি তামসা, কি মজা! মানে আমি কাজ করে যাবো, আমার কোনো বস নাই, এর চেয়ে বড় মজার চাকরি আছে। আমার একটা ডিজিএফআই এর চাকরি দেন, আমি চাকরি করি, প্যারিস থেকে যাই চাকরি করি আপনাদের। এই যে এসএসএফ, যেটা এটা ভিআইপি নিরাপত্তার জন্য নিয়োজিত একটা বাহিনী, এটা পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স ১৯৮৬ অধীনে এরশাদ করে গেছিল। এই অধ্যাদেশে এসএসএফ কেমন ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা, এমনকি হত্যা করাও বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি ভিআইপি নিরাপত্তার জন্য হুমকি। চিন্তা করেন, লাইসেন্স টু কিল, মানে প্রত্যেককে জেমস বন্ড বানায় দিচ্ছে এটা। এই আইনের ১১ নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে। বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই, ডিরেক্টরেট জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স, আর প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই।
তো ডিজিএফআই যদি অসামরিক গোয়েন্দার কাজ করে তাহলে এনএসআই বসে আছে কেন? তাহলে ডিজিএফআই আর এনএসআই কে একীভূত করা হোক। এই ডিজিএফআই এনএসআই দুইটাই কিন্তু মন্ত্রিসভা নির্দেশে বা সামরিক নির্দেশে গঠিত, কোনো পূর্ণাঙ্গ সংসদীয় আইনও নাই এটার পিছনে। এনএসআই 1972 সালে মন্ত্রী পরিষদের এক সিদ্ধান্তে গঠন করা হয়। এটার কোনো সংসদীয় বা আইনগত কোনো ভিত্তি নাই। এইটা কোনো বাংলাদেশের প্রণীত আইনের অধীনে পরিচালিত হয় না। এই কারণে এনএসআই কার্যক্রমের জবাবদিহিতা একদমই নাই, যদিও এটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ। যদি আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ডিজিএফআই এর মতো সবচেয়ে ঘনিষ্ঠ বা সমতুল্য সংস্থা হলো ডিজিএমআই, ডিরেক্টরেট জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স। শুরুতে বাংলাদেশের ডিজিএফআই এবং ভারতের ডিজিএমআই একই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল, অর্থাৎ সেনাবাহিনীর জন্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করা, নিরাপত্তা বিশ্লেষণ করা, আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা। তবে সময়ের সাথে সাথে ডিজিএফআই তার মূল কাজটা বাদ দিয়ে রাজনৈতিক এবং অসামরিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে। এটা শুরু হয় মূলত জিয়ার আমল থেকে। এরশাদের আমলে এটা তুমুল ভাবে চলে, আর হাসিনা তো এটারে একের আকাশে তোলে। তো বাংলাদেশের ডিজিএফআই আসলে আভ্যন্তরীণ রাজনীতিতে যেরকম ভূমিকা পালন করে, ইন্ডিয়ার র বিদেশি রাজনীতিতে একই রকম ভূমিকা পালন করে। এইটা মানে ডিজিএফআই বিদেশে না, নিজের দেশের ভেতরে র এর মতো প্রভাব বিস্তারকারী, নিয়ন্ত্রণমূলক, কখনো হস্তক্ষেপকারী সংস্থা পরিণত হয়েছে। তো ভারতের র আসলে কি করে? তারা বিদেশি সরকার এবং রাজনৈতিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে, নির্বাচনের আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং সামরিক ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে। কিছু ক্ষেত্রে এটা বিদেশি রাজনীতিতে পরোক্ষ হস্তক্ষেপ করে, যেমন বাংলাদেশে করছে। মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা। কিন্তু বাংলাদেশের ডিজিএফআই কি করে? দেশের নিজস্ব রাজনৈতিক দল, বিরোধী নেতা, ছাত্র সংগঠন, অ্যাক্টিভিস্ট, মিডিয়া, প্রবাসী নাগরিক সবার গতিবিধি নজরদারি করে। এইখানে প্যারিসেও একজন ডিজিএফআই লোক আছে, ওই কি করে কে জানে। এমনি বসে বসে বেতন খায় আর সিগারেট টানে আর ফ্রেঞ্চ ওয়াইন খায়। নির্বাচনের আগে কারা কোথায় কি বলছে, কি পরিকল্পনা করছে, এটা ধরে রিপোর্ট তৈরি করে। সামাজিক আন্দোলন দমন করে, যেমন ফোন ট্যাপিং করে, ফেসবুকে পোস্ট নজরদারি করে, ওইখানে আবার বট কমেন্ট করায়, এমনকি রাজনৈতিক বিভাজন তৈরি করে। তারপরে এই যে পদ বালিকা এদেরকে নিয়োগ দেয়, এদেরকে টাকা পয়সা দেয়, একজনের পিছে লেগে দেয় এদেরকে। মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করা এবং বিরোধীদেরকে দুর্বল করা। ফলে কি দাঁড়ায়? র দেশের বাইরে যা করে ডিজিএফআই দেশের ভিতরে সেটা করে। অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষণ করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশ্লেষণ করে, ডিজিএফআই ঢাকার নির্বাচনে দলীয় পরিস্থিতি ম্যানেজ করে। র প্রতিবেশী রাষ্ট্রে প্রভাব বিস্তার করে, ডিজিএফআই নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণে রাখে। র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে, ডিজিএফআই প্রাইম মিনিস্টার যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যবহার করা হয়। তো গুরুত্বপূর্ণ তফাৎ হচ্ছে র রাষ্ট্রের একটা টুল, সরকারের হাত বদলালেও সংস্থার চরিত্র বদলা নাই। তো ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল। যে দলে ক্ষমতা তারা ডিজিএফআই ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে। মানে র করে বাইরে আর ডিজিএফআই করে ভিতরে, দেশের মধ্যে। মানে বাইরে পারে না, নিজের দেশে হ্যাডম দেখায়। তো রাষ্ট্রের সংস্কার করবে প্রফেসর ইউনূস আর রাজনৈতিক দলগুলা, কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো সংস্কারের দরকার নাই। বাকি সব খারাপ, সবার সংস্কার দরকার আছে, কিন্তু মিলিটারির সংস্কারের দরকার নাই, গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই, কারণ ওদের পাদে গন্ধ নাই। আমার পাদ নিয়ে কিন্তু একটা এপিসোড আছে, টাইম পেলে দেখেন। পাদ হইতেছে ক্ষমতা, ওই মিলিটারির ক্ষমতা আছে, তাই তার পাদের গন্ধ কেউ পায় না। হ্যাঁ, ওটি একটা গান গেছিলাম কলে, ওই যে পাদে গন্ধ নেই সে তো ভাবতেও পারি না। দুনিয়াতে এমন কোন দেশ নাই যে দেশে পলিটিশিয়ানরা আর্মিরে ডরায়, তার তেলায়, তার গোয়াচাটে। যে দেশে আর্মিরা দেখে পলিটিশিয়ানরা ডরায়, সে দেশে রাষ্ট্র রাষ্ট্র হইয়া উঠতে পারে না, পারে না। এই যে ইন্টেলিজেন্স নামের যে দেয়, এমনকি দেশের রাজনীতির প্রশ্নেও সেটার কোনো ভ্যালু আছে? আসেন সেটা একটু বুঝে দেখি। এই শোয়াতে বডিগার্ড যে 1975-এ ফুটে হবে, এটা কোনো ইন্টেলিজেন্স কইতে পারছিল? পারে নাই। জিয়াউর রহমান যে মারা যাবে, তারকে মারার পরিকল্পনা হয়েছিল, সেটা ইন্টেলিজেন্স কইতে পারছে? পারে নাই। এরশাদ যে কু করতে যাচ্ছে, সেটা কইছিল সাত্তার সাহেবকে যে এরশাদ করলে কু করবে, পারছে? পারে নাই। 111 যে হইতেছে, এটা কি খালেদা জিয়া কইছিল ষড়যন্ত্র করতেছে? তার নিজের দলের লোকেরাই ষড়যন্ত্র করছে, কইছিল? কয় নাই। বিডিআরে যে বিদ্রোহ হইতেছে, এটা কইতে পারছিল? পারে নাই। মায়ানমার থেকে যে রোহিঙ্গা আসবে, কইতে পারছিল? পারে নাই। বাদ দেন, আর রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে? রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে? হাসিনা যে পড়ে যাবে, এটা কি হাসিনারে কইতে পারছিল? পারে নাই। এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াইয়ের রূপ নেবে, এটা কইতে পারছিল? পারে নাই। এই যে আগুন লাগতেছে নানা জায়গায়, সেটা কোনো ইন্টেলিজেন্স আছে? নাই। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে ঝামেলা হবে, আগুন টাগুন লাগবে, সংগঠিত করতেছে, ওখানে বিক্ষোভ করবে, এটা কইতে পারছে? পারে নাই। আওয়ামী লীগ যে মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, কিভাবে সংগঠিত হইতেছে, কোন ইন্টেলিজেন্স দিতে পারছে? পারে নাই। আর্মি জেনারেল কবির, মুজিব, আকবর যে পলায় যাবে, ওই তথ্য ছিল ওদের? না, ছিল না।
কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে ৭৬ লক্ষ টাকা তুলিছে, তথ্য ছিল না, আমাদের সাংবাদিকরা বাইট করছে, তাও মূল ধারার সাংবাদিকরা। এই যে এই ডেল্টাগ্রাম আপনারা সাবস্ক্রাইব করেন, এটা কিন্তু আমাদের ভাই ব্রাদারদের। তো যাই হোক, তো এই হইতেছে তাদের গোয়েন্দা সক্ষমতা। তারপরে ভাবেই আম্বিয়া পারে না কিছু, তাও ভাব, ওই পারু ওই লারু, ওর নানির নাম জোহরা, তাই ওরা তো মহড়া। তো এখন আপনার সংস্কারের প্রস্তাব দিয়ে কি লাভ হবে? ওই তো করবে না। করবে না কেন জানেন? কারণ ওই একটা ভাল শুনে কিছু জানেই না, পারেই না। আপনি সংস্কার করে এটারে সিআইএ বানায় কি করবেন? ও তো পারে না। ওই তো এই কাজ করতে চায় যে কাজটা করতে কোনো মেধা লাগে না, দক্ষতা লাগে না, যোগ্যতা লাগে না, অপদার্থরা করতে পারে, সেই কাজ করবে এবং কিন্তু টেকা পাবে, ক্ষমতা নেবে। এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। বাংলাদেশের এই দক্ষতার সমস্যাটা কি জানেন? আসেন এটা একটু বুঝে দেখি। সমস্যা হইতেছে যার যেটা করার যোগ্যতা নাই সে সেটা করবে। হাসিনা যার টুঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, সে প্রাইম মিনিস্টার হবে। মুজিব যার ম্যাক্সিমাম পেশাগত যোগ্যতা দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল হইতে পারতো, সে রাষ্ট্রপতি হবে। শুধু তাই না, জাতির পিতাও হবে। সব কথা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে টেনে টুনে থার্ড পজিশন পায়, সে রাষ্ট্র চালাবে, ক্ষমতা আসবে, এই স্বপ্ন দেখে। বাংলাদেশে অপদার্থরা সংঘবদ্ধ, তারা জোট বাইদা যারা আসলে দেশের জন্য কিছু করতে পারে, মেধাবী দক্ষ, তাদের পিছে লাগে। সব জায়গায় দেখবেন তারা মাটিতে পায়রা ফেলা একেবারে। কারণ একটাই, কারণ যেন কাজ করতে না হয়। আমার ক্ষমতা যেন, আমি কাজ না করে আমার অপদার্থ আমি, কিন্তু তারপরে আমি ক্ষমতাবান হব, আমি প্রচুর টাকা কামাবো। তো আলাপটা যখন উঠলো, একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি, মজা পেবেন। বাংলাদেশে এখন পর্যন্ত শ্রেষ্ঠ ব্যাংকার কে জানেন? জানেন না? লুৎফর রহমান সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, ষষ্ঠ সম্ভবত। ইসলামী ব্যাংক যে বাংলাদেশের সেরা ব্যাংক হয়ে উঠছে, তাই এই লোকের জন্য। প্রাইম ব্যাংক যে বাংলাদেশে একটা শক্তিশালী ব্যাংক, সেটা এই লোকের জন্য। উনি যেই ব্যাংকে হাত দিচ্ছেন সেটা তার সোনা ফলছে। উনি যখন সোনালী ব্যাংকের এমডি 80-র দশকে, তখন একটা খুব ইনোভেটিভ কর্মসূচি নিলেন, বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প, সংক্ষেপে বিকল্প। বিশ্ববিদ্যালয়ের বি, কর্মসংস্থানের ক, আর প্রকল্পের লয় প, এই নিয়ে বিকল্প। তখন খুব বেকারত্বের সমস্যা, চাকরি পায় না লেখাপড়া শেষ করে যুবক ছেলেরা। তো উনি করলেন, সদ্য পাশ করা ছাত্রদের বিনা সুদে লোন দিলেন, বিনা জামানতের লোন দিলেন, শুধু সার্টিফিকেটটা নিয়ে রাখতেন প্রজেক্ট করার জন্য। একটা লম্বা গ্রেস পিরিয়ড দিলেন লোন শোধ করার জন্য। চারিদিকে হইচই পড়ে গেল। বুয়েটের ছাত্ররা দলে দলে বেবি ট্যাক্সি কিনলো, কেউ ফটোস্টেট মেশিন কিনলো, এমনকি কেউ ফার্মাসিউটিক্যাল কোম্পানি করছে, ওইটা চালাইতো। তো বেবি ট্যাক্সি কিনে ওইটা চালাইতো, পিছনে বিকল্পের লোগো থাকতো। তখন হিরোইক মর্যাদা পেত। সবাই ছাত্রদের বেবি ট্যাক্সিতে উঠতে চাইতো, ছাত্রদের ফটোস্টেট দোকানে ফটোকপি করতে যাইতে চাইতো। সেই সময় সবচেয়ে জনপ্রিয় একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল, যদি কিছু মনে না করেন, ফজলুল রহমানি করতেন ওই ম্যাগাজিন অনুষ্ঠান। ওই অনুষ্ঠান চলার টাইমে রাস্তা ফাঁকা হয়ে যেত, এত জনপ্রিয় ছিল। আর যারা ওইখানে আসতো, যদি কিছু মনে না করেন, তারা হিট, ক্রেজ। হানিফ সংকেত কিন্তু ওই যদি কিছু মনে না করেন প্রোডাক্ট। এই যদি কিছু মনে না করেন আনলো ফজলুল রহমানি ছাত্রদেরকে। সায়েন্স ল্যাবরেটরি ওইখানে একটা বিকল্প থেকে করা একটা খুব নাম করা ইলেকট্রনিক্স এর দোকান ছিল, মানে মেরামতের দোকান ছিল, ইলেকট্রনিক্স এর যন্ত্রপাতি মেরামতের দোকান ছিল, হার্ডি নামে। ওইটা ছাত্ররা দিছিল। ছবি টবি বোধহয় পাওয়া যায় না। তার মানে একটা সফল ব্যাংকিং কর্মসূচি ছিল, যার মাধ্যমে দেশের বেকারত্বের অবসান, সমাজের শ্রমের মর্যাদা আর ব্যবসা বাণিজ্যের শিক্ষিত শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন লুৎফর রহমান সরকার। কত কিছু করছিল তারা, মিনি বাস, ট্যাক্সি, ক্লিনিক, টেক্সটাইল, গার্মেন্টস। এই গার্মেন্টস যে উঠছে, এটা কিন্তু বিকল্পের ফাইন্যান্সে উঠছে অনেক গার্মেন্টস, প্রিন্টিং ব্যবসা, ফুড প্রসেস। এটা ছাড়া উনি শিক্ষা ঋণের ব্যবস্থা করছিলেন, বাংলাদেশে প্রথম। এই মহৎ উদ্যোগ সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং সমাজের রাষ্ট্রে তোলপাড় সৃষ্টি করছিল। কিন্তু কেন এটা বন্ধ হইল? এখন চলে না। এরশাদ তার ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজ গঠন করবে। ওই সময় জিয়াউদ্দিন বাবলু ছিল ডাকসুর জিএস, বাসদ থেকে হয়েছিল, বাসদ ছাত্রলীগ থেকে। সে এরশাদের দলে জয়েন করে, আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের সাথে বিশ্বাসঘাতকতা কইরা। ওই বাবলুকে মন্ত্রীও বানাইছিল, প্রতিমন্ত্রী প্রধান। তো ওই বাবলুকে বিকল্পের সিলেকশন কমিটি প্রধান করার প্রস্তাব দিল এরশাদ। তো লুৎফর রহমান সরকার এটা মানল না। তারপরে এরশাদ সামরিক আদালতে তার নামে দুর্নীতির মামলা করে দিল, গ্রেপ্তার করা হইলো, তাকে বিচার করে 2 বছরের কারাদণ্ড দেওয়া হইলো। এবং ওই সময় প্রচুর আন্দোলন হয়েছিল, ছাত্ররা প্রচুর বিক্ষোভ টিক্ষোভ করছিল, বিক্ষোভে ফাইটে পড়ছিল, প্রতিবাদে জড় হয়েছিল, কাজ বর্জন করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, রাস্তায় নেমে আসছিল এবং টিএসসির সড়ক দ্বীপে অনির্দিষ্টকালের জন্য অনশন করছিল, অনশন ধর্মঘট করছিল। সর্বস্তরের চাপে এই এরশাদ তাদেরকে মুক্তি দিতে বাধ্য হয়। 81 দিন ওনাদেরকে জেলে থাকতে হয়েছিল। পৃথিবীতে কোন ব্যাংকারের জন্য এরকম আন্দোলনের ইতিহাস আর পৃথিবীতে নাই। যারা আমাদের মাথায় তোলা উচিত ছিল, তারে পাঠাই জেলে আমরা। সৌডা বর্ণার পর ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে রাখি। মাহমুদুর রহমানকে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকা হয় দেখছেন? ডাকছে? ডাকে নাই। ওনার কি ত্যাগ, ওনার সাহসেই তো আমরা সাহসী হয়েছি, ওনারা কেউ ডাকে না।
তা আমার নামে বলে আমি নাকি ভেজাল ওষুধ খাওয়াই। 289 জন শিশু হত্যা করছি। 289 সংখ্যাটা খেয়াল করেন। শুরু করছে এটা আওয়ামী লীগ, এখন দেখি বিএনপিও বলে, বুঝেছেন তো? আওয়ামী লীগ হচ্ছে আগাহাল আর বিএনপি হইতেছে পিছাহাল। তো আগাহাল যেদিকে গেছে পিছাহালও সেদিকেই যাবে। তা আমি ভয় আছি কবে বিএনপি জয় বাংলা স্লোগান না দিয়ে বসে। যাই হোক, আর এটা ইন্টারেস্টিং কথা, লুৎফর রহমান সরকার কিন্তু বগুড়া চল পুটিবাজ বারবার বেড়ায় বল। হ্যাঁ, উনার কব্বরও কলে বগুড়াতে, বগুড়াবাসী মনে হয় জানে না। যাই হোক, বগুড়ার মাটির না কিবা যেন আছে, বুঝছা, মেলা বিখ্যাত মানুষ জন্মেছে, তাই না? এইবার আসেন ডিজিএফআই নিয়ে আমরা আসলে কোন মুটা কি। আমার মতে এটা বন্ধ করে দেওয়া উচিত, ফুল স্টপ। এমন একটা ঘৃণ্য প্রতিষ্ঠান থাকার কোনো কারণ নাই। অন্য কাজ বাদ দিয়ে যে কাজটা করে সেটাও তো পারে না ঠিক মতো করতে, কিন্তু এটা যদি রাখতে হয় তাহলে এটা পুরা ওভারহলিং করতে হবে, পুরা সংস্কার করতে হবে। এইটারে সিআই এর মতো একটা আধুনিক কৌশলগত বৈদেশিক গোয়েন্দা সংস্থায় রূপান্তর করতে হবে। এন্ড এইরকম করার হ্যাডম আছে কিনা, লোক আছে কিনা কে জানে। এটাই করতে চায় না আসলে, বুঝছেন? এটাকে রাখবে এরকমই, আর টেকা কামাবে। কান আসল ধান্দা তো টেকা কামানো। এটার পুরা কাঠামো, দর্শন, আইন, অপারেশনাল প্রসেস, এটা নিয়ন্ত্রণ পদ্ধতি, এটাতে মৌলিক ব্যাপক সংস্কার লাগবে। আমি একটা মোটামুটি একটা রূপরেখা দিই। প্রথমে এটার ম্যান্ডেট এবং দর্শনের পরিপূর্ণ রূপান্তর লাগবে। ডিজিএফআই এটা একটা সামরিক গোয়েন্দা সংস্থা হইলে তার 90% সময় ব্যবহার করে আভ্যন্তরীণ নজরদারি এবং রাজনৈতিক দমনমূলক কার্যক্রমে। এটাকে সংস্কার করে একটা এক্সটার্নাল ইন্টেলিজেন্স ডক্ট্রিন তৈরি করতে হবে, যেখানে ডিজিএফআই এর দায়িত্ব হবে বিদেশে তথ্য সংগ্রহ, কৌশলগত পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রভাব বিস্তার। এই দায়িত্ব হবে রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য, শাসক দলের জন্য না। 2 নাম্বার, আইনগত কাঠামো প্রতিষ্ঠা। বর্তমান অবস্থায় হচ্ছে ডিজিএফআই তো আমরা জানি এটার কোনো আইনগত কাঠামো নাই, সংসদীয় আইন নাই। এটা সেনা চেন অফ কমান্ড এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে চলে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই। সংস্কার করে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স অ্যাক্ট নামে একটা আইন প্রণয়ন করতে হবে, যেখানে ডিজিএফআই এর কাঠামো, কাজের সীমা এবং অনুমতি এটা নির্ধারিত হবে। এটা কি কি, বিদেশে নজরদারি, অপারেশন অর্থায়ন, এটা ওভারসাইট পদ্ধতি, এটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। রাষ্ট্রপতির অধীনে বিশেষ প্রেসিডেন্সিয়াল রিভিউ প্যানেল থাকবে। 3 নাম্বার, নতুন কাঠামো এবং শাখা গঠন করতে হবে। ডিজিএফআই এর ভিতরে আমার মতে 3টা নতুন শাখা প্রতিষ্ঠা করতে হবে। ফরেন ইন্টেলিজেন্স ডিভিশন, যেটাকে এফআইডি বলতে পারি, যেটা কূটনৈতিক এবং সামরিক অর্থনৈতিক তথ্য সংগ্রহ করবে। 2 নাম্বার, কভার্ট অপারেশন ডিভিশন, সিওডি, যেটা বিদেশে প্রভাব বিস্তার এবং সাইকোলজিক্যাল অপারেশন চালাবে। সাইকোলজিক্যাল অপারেশন মাঝে বুঝলেন তো, এইটা হইল রাষ্ট্র, সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থা পরিচালিত কৌশলগত একটা কার্যক্রম, যার উদ্দেশ্য হচ্ছে লোকজনের মানসিকতা, মনোভাব, চিন্তা ভাবনা, আবেগ বা আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা। এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে অস্ত্রের মতোই ভয়ঙ্কর, কারণ এটা লোকজনের মন দখল করে। 3 নাম্বার হচ্ছে গ্লোবাল থ্রেট অ্যানালাইসিস ইউনিট বা জিটিএইউ, সন্ত্রাস, অভ্যুত্থান, বিদেশি সংস্থার কার্যকলাপ বিশ্লেষণ। এটা প্রত্যেকটা ইউনিটে থাকবে প্রশিক্ষিত, দক্ষ সিভিলিয়ান এবং সামরিক কর্মকর্তাদের সংমিশ্রণে। তো এই 3টা ডিপার্টমেন্ট গেল। আর কি করতে হবে? সিভিলিয়ান নিয়োগ করতে হবে এবং পেশাদার রিক্রুটমেন্ট করতে হবে। সিআই এর মতো বেসামরিক বিশ্লেষক, ভাষাবিদ, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, মিডিয়া স্ট্র্যাটেজিস্ট নিয়োগ দিতে হবে। ন্যাশনাল ইন্টেলিজেন্স ক্যাডার চালু করতে হবে পিএসসিতে, যেটা বিসিএস বা বিশেষ পরীক্ষার মাধ্যমে পেশাদার গোয়েন্দা তৈরি করবে। 5 নাম্বার কি করতে হবে? প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন করতে হবে। নিজস্ব সাইবার ইন্টেলিজেন্স ইউনিট থাকতে হবে, স্যাটেলাইট ইমেজিং ডিপার্টমেন্ট থাকতে হবে, বা সিগন্যাল ইন্টেলিজেন্স গঠন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়, গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করতে হবে। এআই এক্সপার্ট হইতে হবে, ডেটা মাইনিং এক্সপার্ট হইতে হবে, ডিফেক্ট ডিটেকশনে এক্সপার্ট হইতে হবে। এটা প্রযুক্তি এবং ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করতে হবে অপারেশনের মধ্যে। 6 নাম্বার, এটা স্বাধীন বাজেট এবং এটার অর্থায়ন কাঠামো থাকতে হবে। এইটা সিআই এর মতো একটা স্ট্র্যাটেজিক অপারেশন ফান্ড তৈরি করতে হবে দেশের, যা বাজেটের সিক্রেট লাইন আইটেম হিসেবে থাকবে। ফান্ড থাকবে, কিন্তু এটার অনুমোদনের জন্য রাষ্ট্রপতি এবং সংসদীয় কমিটির অনুমোদন লাগবে। এইটার তত্ত্বাবধান এবং জবাবদিহিতার করণীয় কি? 7 নাম্বার, সিআই এর যেমন কংগ্রেশনাল ওভারসাইট কমিটি আছে, এটা না থাকলেও বাংলাদেশে গঠন করতে হবে পার্লামেন্টারি ইন্টেলিজেন্স রিভিউ কমিটি এবং ইন্টেলিজেন্স এথিক্স ট্রাইব্যুনাল। গোপন অপারেশন, বিচারিক প্রশ্নের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে। প্রত্যেক বছর রিভিউ রিপোর্ট রাষ্ট্রপতির কাছে যাবে। 8 নম্বর কি? আন্তর্জাতিক সম্পর্ক এবং ডিপ্লোম্যাটিক লিয়াজো। এটি কি করতে হবে? ডিজিএফআই কে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কূটনৈতিকভাবে সংযুক্ত করতে হবে এবং দূতাবাসগুলোতে বাংলাদেশ ইন্টেলিজেন্স লিয়াজো অফিস স্থাপন করতে হবে। ওইখানে ডিজিএফআই লোক থাকবে। স্পষ্ট নীতির অধীনে ইউএন, ওআইসি, আঞ্চলিক জোটে অংশগ্রহণকারী গোয়েন্দা প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াইতে হবে। এইটার নামও বদলাইতে হবে। এটার নাম, যেহেতু ডিজিএফআই নামটা এটা দূষিত হয়ে গেছে, এটার নাম দিতে হবে এক্সটার্নাল ইন্টেলিজেন্স ব্যুরো, ইআইবি। এটা সবচেয়ে পরিশীলিত, স্পষ্ট, আন্তর্জাতিকভাবে বোঝার উপযোগী। এটা ছোট, বলা সহজ,
রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন আর সিআই এর ফরেন ইন্টেলিজেন্স মিশনের উপযোগী। আর এইটা না কইরা আগের মতো পদ বালকার পদ বালিকা রিক্রুট করিয়া অ্যাক্টিভিস্টদের পিছনে পলিটিশিয়ানদের পিছনে লেগে দিলে খবর আছে। কি খবর আছে? ওই কচু ক্ষেতের কচু বনে কালা কুত্তা পেটে দিন, ওই কালা কুত্তা যায় কচু বনে ডেলি হেগে আসবে, পদ বালকার পদ বালিকারা কোমর দুলে নাচবে আর গাইবে কচু বনে হেগে গেল কালো কুকুরায়, কচু বনে হেগে গেল কালো কুকুরায়। কচু বনে হেগে গেল কালো কুকুরায়, কচু বনে হেগে গেল কালো কুকুরায়, নগেনের মামার বাড়ি থাকে রে মুগুরে, নগেনের মামার বাড়ি ঠেকির মুগুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে।